গল্পের নাম চিত্তবিদ্ধ প্রেমতত্ত্ব। লেখিকা এমিনে হানয়াদে। পর্ব 15। বেবি ওয়ানা রাইড অন মি। অরার পুরো শরীর তখনও হৃত্বিকের শেষ চুম্বনের তীব্রতায় থরথর করে কাঁপছে। বুকের ভেতর হৃৎপিণ্ডটা যেন পাঁজরের হাড় ভেঙে বাইরে চলে আসতে চাইছে। হৃত্বিকের মুক্ত ডান হাতের তপ্ত আঙুলগুলো তখনও তার গ্রীবা আর কলারবোনের উপর এক আদিম অধিকারবোধে বিচরণ করছে। আর অন্য হাতটা জিন্সের আলগা প্রান্তের নিচে অরার কোমরটাকে এমনভাবে চেপে ধরেছে যেন একটু অসাবধান হলেই সে এই রূপসী রমণীকে নিজের শরীরের ভেতর বিলীন করে নেবে। অরা কোনো উত্তর দিতে পারল না। তার চোখের কোণ দিয়ে গড়িয়ে পড়া নোনা জলটুকু তখনও শুকায়নি। সে কেবল বড় বড় চোখ করে কুয়াশা আর চাঁদের আলোয় মিশ্রিত হৃত্বিকের সেই নীলবাদামি চোখের মনির দিকে চেয়ে রইল। হৃত্বিকের ঠোঁটের কোণে তখন এক চিলতে ক্রূর হাসি। অরার এই নীরবতা, তার এই ভয়ার্ত অথচ তৃষ্ণার্ত চাউনি হৃত্বিকের ভেতরের পুরুষালী দম্ভ আর কাম নার আগুনকে আরও কয়েক গুণ বাড়িয়ে দিচ্ছে। হোয়াট হ্যাপেন্ড, বেবি? লস্ট ইয়োর টাং? হৃত্বিক তার মুখের আরও কাছে নিজের ঠোঁটটা এনে ফিসফিস করল, তার তপ্ত নিঃশ্বাস অরার ঠোঁটের উপর আছড়ে পড়ল। ভয় পাচ্ছিস কেন, প্রেম? আমি জানি, উন্মাদ। কিন্তু আমার উন্মাদনার সবটুকু তো কেবল তোকে ঘিরে, তাই না? অরা কিছু বলার আর সুযোগ পেল না। আবারও দীর্ঘ এক চুম্বনে ডুবে গেল সে। ঠোঁট ছেড়ে দিয়েই হৃত্বিক অরার গলার ভাঁজে মুখ ডুবাল। ফর্সা কলারবনে হুট করেই কামড়ে দিল সে। আকস্মিকতায় অরা চিৎকার করে উঠল, সেই আর্তনাদ চারপাশে প্রতিধ্বনিত হল, কিন্তু কেউই তা শুনতে পেল না। হৃত্বিক আরও উন্মাদ হয়ে উঠল, চারপাশের কনকনে ঠান্ডার মাঝেই তার উন্মাদনায় বাধ্য হয়েই হারিয়ে গেল অরা। মানুষ নয়, বরং চাঁদতারা কিংবা দূরের শহর, রাতের অন্ধকার আর পাহাড়ি এই রাস্তা, এগুলোই আজ সাক্ষী হয়ে রইল হৃত্বিকের সকল উন্মাদনার। অরা বোধহয় তার সারা জীবনেও কখনো কল্পনা করেনি যে এমন একটা মুহূর্ত ঠিক তার জীবনের সাথেই ঘটবে। মিনিট 15 পেরিয়ে গেল। তাণ্ডবের পর সবকিছু আবারও আগের মতোই শান্ত হল। কিন্তু অরা সহ্য করতে না পেরে কেঁদেই ফেলেছে। তার কান্না আর এখন থামছে না। হৃত্বিক হাসবে কিনা বুঝতে পারছে না। অরাকে শক্ত করে দুহাতে জড়িয়ে রেখেছে, আর অরা তার গলার ভাঁজে মুখ ডুবিয়ে কেঁদে চলেছে। হৃত্বিক তার হাতটা অরার পরনের শার্ট গলিয়ে অরার কোমল উন্মুক্ত পিঠের উপর রেখে বুলিয়ে দিতে দিতে বলে, এই প্রেম, কাঁদছিস কেন এভাবে বলতো? বেশি ব্যথা দিয়ে ফেলেছি? অরা বুঝতে পারছে না সে কি করবে। নিজের ভেতরের সমস্ত শক্তি একজোট করে হৃত্বিকের চওড়া কাঁধে নিজের ছোট ছোট হাত দুটো দিয়ে ধাক্কা মারার চেষ্টা করল। কিন্তু হৃত্বিকের ইস্পাতের মতো নিরেট শরীর এক চুলও নড়ল না। অরা কাঁপানো, অভিমানী গলায় ডুকরে উঠে বলল, আপনি আপনি একটা অসভ্য, হৃত্বিক। আপনি সবসময় নিজের জোর খাটান। আই অ্যাম ইয়োর ওয়াইফ, কোনো স্ট্রিট গার্ল তো নই। ওয়াইফ শব্দটা অরার মুখ থেকে বের হতেই হৃত্বিকের চোখের চাউনি মুহূর্তের মধ্যে বদলে গেল। তার ভেতরের বন্যতা যেন এক লহমায় এক গভীর, পসেসিভ সম্মোহনে রূপ নিল। সে অরার পিঠ থেকে হাতটা সরিয়ে নিয়ে এক ঝাটকায় তার চিবুকটা চেপে উঁচিয়ে ধরল। আঙুলের চাপে অরার ফর্সা গালে লাল দাগ বসে যাওয়ার উপক্রম হল। হৃত্বিক দাঁতে দাঁত চেপে হাস্কি টোনে হিসিয়ে বলল, এক্স্যাক্টলি, প্রেম। ইউ আর মাই ওয়াইফ। লিগালি, অফিসিয়ালি অ্যান্ড এভরি পসিবল ওয়ে, ইউ বিলং টু মি। আর সেই কারণেই এই মাঝরাতে, মাঝরাস্তায় নিজের এত কাছে পেয়েও তোকে আমি এখনও অক্ষত রেখেছি। যদি তুই অন্য কেউ হতি, আই উডন্ট ইভেন বদার টু স্টপ মাই বাইক। কিন্তু তোর এই ওয়াইফ ট্যাগটাই আজ তোর জন্য সবচেয়ে বেশি বিপজ্জনক হয়ে দাঁড়িয়েছে। কারণ আমার নিজের জিনিসের উপর আমার পসেসিভনেস কতটা নোংরা স্তরের, তা তুই এখনও আন্দাজ করতে পারিসনি। সো ডোন্ট ইউ ডেয়ার টু ইউজ দ্যাট ওয়ার্ড টু ডিফেন্ড ইয়োরসেলফ। অরা হৃত্বিকের চিবুকের চাপ থেকে নিজের মুখটা ছাড়ানোর চেষ্টা করতে করতে বলল, তাহলে ছেড়ে দিন আমাকে। আমি ক্যাসেলে ফিরে যাব। আমি আর এক মুহূর্ত আপনার সাথে এই বাইকে থাকব না। আপনি অত্যন্ত নিচে নেমে গেছেন, আমার ভাবনার চেয়েও বহুগুণ নিচে। ছেড়ে দেব। হৃত্বিক তির্যক হাসল, তার বাম গালের সেই মায়াবী টোলটা এবার যেন এক ভয়ানক সুন্দর ফাঁদের মতো দেখাল। ক্যাসেলে ফিরে যাবি কিভাবে? হেঁটে? এই পাহাড়ি ট্রেইলে এই মাঝরাতে একলা নামলে জঙ্গলের বুনো নেকড়েরা তোকে ছিঁড়ে খাবে রে, স্টুপিড। আর তাছাড়া তুই তো নিজেই বলিস, আই অ্যাম এ সাইকো। তো একটা সাইকোর খাঁচায় একবার ঢুকে সেখান থেকে এত সহজে পার পাওয়া যায় নাকি? এই বলে হৃত্বিক অরার উত্তরের অপেক্ষা না করেই তার কোমরের বাঁধনটা আরও একটু শক্ত করল।
সে তার খালি হাতটা দিয়ে অরার উন্মুক্ত পেটের উপর আবার আলতো করে ছোঁয়াতেই অরা চোখ বন্ধ করে হৃত্বিকের কাঁধের শার্টটা খপ করে খামচে ধরল। হৃত্বিক অরার কানের কাছে মুখ নিয়ে হাসকি গলায় আওড়াল, তোর এই শরীরটা বড্ড উইক, প্রেম। কিন্তু তোর এই ইগোটা বড্ড করা। আজ এই খোলা আকাশের নিচে তোর এই ইগো আর অবাধ্যতা দুটোকেই আমি স্টেপ বাই স্টেপ পুরোপুরি ক্রাশ করব। জাস্ট ওয়াচ মিগু। হৃত্বিক তার খালি হাতটা দিয়ে অরার জিন্সের চেইনটা আবারও আলতো করে নিচের দিকে নামাতে শুরু করল। মেটালিক চেইনের সেই মৃদু শব্দটা এই শুনসান রাতে অরার কানে কোনো এক ভয়ানক বিপদের ঘণ্টার মতো বাজল। অরা আর নিজেকে ধরে রাখতে পারল না। সে হৃত্বিকের বুকের উপর নিজের মাথাটা চেপে ধরে ফুপিয়ে কেঁদে উঠল। তার চোখের গরম জল হৃত্বিকের সেই সাদা শার্ট ভিজিয়ে সরাসরি তার বুকের ত্বকে গিয়ে লাগল। অরার সেই কান্নার স্পর্শে হৃত্বিকের হাতটা হুট করেই চেইনের উপর থেমে গেল। তার ভেতরের সেই বন্য হিংস্র পশুটা যেন অরার এই এক ফোঁটা চোখের জলের কাছে মুহূর্তেই পরাস্ত হল। সে দীর্ঘ একটা তপ্ত নিঃশ্বাস ছেড়ে নিজের চোখ দুটো বন্ধ করল। কপালে আবার সেই বিরক্তির ভাঁজ ফুটে উঠল। সে বুঝতে পারে না কিভাবে এই মেয়েটার পাগলামি আর কান্নার কাছে তার নিজের তৈরি করা সব নিয়ম, সব বন্যতা শেষমেশ হার মেনে যায়। হৃত্বিক অরার চিবুকটা আলতো করে উঁচিয়ে ধরল। অরার চোখের পাতা বেয়ে তখনও জল গড়িয়ে পড়ছে, নাকটা লাল হয়ে উঠেছে। হৃত্বিক নিজের বুড়ো আঙুল দিয়ে অরার চোখের জলটুকু মুছে দিল, কিন্তু তার গলার আওয়াজ তখনও সেই গম্ভীরই শোনাল। ক্রাই বেবি। এতই যখন ভয় তখন বাঘের খাঁচায় খামচি কাটতে আসিস কেন, হাহ? ওয়ার্নিং দিয়েছিলাম না তোকে? বলেছিলাম না আমার সাথে আসিস না? তাহলে এখন কাঁদছিস কেন? আই হেট টিয়ার্স, প্রেম। জাস্ট স্টপ ইট রাইট নাও। অরা কাঁদতে কাঁদতেই হিক্কা তুলে বলল, আপনি আপনি আমাকে ভয় দেখাচ্ছিলেন? আপনি সত্যি একটা অসভ্য। অসভ্যই বটে, আর এই অসভ্যতাকেই আজীবন সহ্য করতে হবে তোর কি? হৃত্বিক একটা দীর্ঘশ্বাস ফেলে অরার জিন্সের চেইন আর বাটনটা আবার টেনে ঠিকঠাক করে আটকে দিল। অরার রক্তাক্ত প্রায় ফোলা ফোলা ঠোঁটের দিকে তাকিয়ে নিজের বুড়ো আঙুলটা আলতো করে সেখানে ঘষে দিল। তার চোখের সেই বন্যতা এবার এক গম্ভীর মায়ের রূপ নিয়েছে। সে অরার চোখের জলটুকু নিজের আঙুল দিয়ে মুছে দিয়ে অত্যন্ত রাশভারী গলায় বলল, কেঁদে কেটে একসার করেছিস, অথচ দোষটা সম্পূর্ণ তোর নিজের। বারবার ওয়ার্নিং দেওয়ার পরও কথা শুনিসনি, জেদ করেছিস। প্লিজ এখন কান্না থামা। আই হেট দিস টিয়ার্স, বেবি। নেক্সট টাইম যেন তোর চোখে জল না দেখি গু। অরা কোনো উত্তর দিল না। সে শুধু বড় বড় চোখ করে এই অদ্ভুত পুরুষটার দিকে তাকিয়ে রইল। যে লোকটা একটু আগে তাকে ছিঁড়ে খাওয়ার মতো উন্মাদনায় মেতেছিল, সেই এখন এত শান্ত গলায় তাকেই শাসন করছে। হৃত্বিক নিজের পকেট থেকে একটা সাদা রুমাল বের করে অরার মুখটা আলতো করে মুছে দিয়ে বলল, নে বাটন আটকে দিলাম। এবার শান্ত হ, নয়তো এই ঠান্ডা বাতাসে নিউমোনিয়া হয়ে মরবি, আর দোষ হবে আমার। হৃত্বিক অরার শার্টের কলারটা টেনে তার উন্মুক্ত পেটের অংশটাও পুরোপুরি ঢেকে দিল। সোজা হয়ে বস। ক্যাসেলে ফিরব এবার। অনেক রাত হয়েছে, ঠান্ডাও ক্রমশ বাড়ছে গি। অরা এবার কিছুটা জেদের সুরেই বলল, আমি এখানে বসব না, পেছনে বসব। হৃত্বিক এক মুহূর্ত অরার দিকে তাকিয়ে রইল। তারপর একটা চাপা নিঃশ্বাস ফেলে বলল, জেদ করিস না প্রেম আমার। এবার কন্ট্রোল হারালে কিন্তু ভোরের সূর্য ওঠা পর্যন্ত আমরা ক্যাসেল পৌঁছাতে পারব না। মাঝরাস্তায় বাইক থামিয়ে কি হবে তা তো একটু আগেই দেখলি। নাকি আবারও সেই এক্সপেরিমেন্ট ট্রাই করতে চাস? অরা আর বলার মতো কিছু খুঁজে পেল না। বাধ্য হয়েই চুপচাপ বসে রইল। হৃত্বিক নিজের জ্যাকেটের চেইনটা সম্পূর্ণ খুলে অরাকে সোজাসুজি নিজের লেদার জ্যাকেটের ভেতরে টেনে নিল। হৃত্বিকের জ্যাকেটের ভেতরের সেই চেনা সিডারউড পারফিউম আর পুরুষালী শরীরের ওম পাওয়ামাত্রই অরার ভেতরের সমস্ত আতঙ্ক এক নিমেষেই কর্পূরের মতো উড়ে গেল। সে নিজের দুহাত দিয়ে হৃত্বিকের শক্ত কোমরটা জড়িয়ে ধরে তার বুকের মধ্যে মুখ লুকাল। হৃত্বিক বাইকের হ্যান্ডেলবারটা আবার শক্ত করে ধরে সেলফ স্টার্ট দিল। ব্ল্যাক বিস্ট আবার গর্জে উঠল। সে বাইকটা ঘুরিয়ে ক্যাসেলের রাস্তার দিকে রওনা দিল। লস অ্যাঞ্জেলেসের পাহাড়ি ট্রেইল পেরিয়ে ব্ল্যাক বিস্ট অবশেষে হৃত্য ক্যাসেলের সুবিশাল লোহার গেট গলে ভেতরে প্রবেশ করল। চারপাশটা এক নিবিড়, নিস্তব্ধ শান্ত চাদরে মোড়ানো। পাহাড়ি উপত্যকার সেই বন্য ঝড় আর হৃত্বিকের রুক্ষ চুম্বনের রেশ কাটিয়ে অরা এবার বেশ স্বাভাবিকভাবেই বাইক থেকে নেমে নিচে দাঁড়াল। তার সমগ্র শরীর কাঁপছে। যদিও শরীরের এই কাঁপনটা এখন আর ভয়ের নয়, বরং অদ্ভুত এক ভালোলাগার অবশ অনুভূতি।
কিন্তু সে তা স্বীকার করতে একদমই নারাজ। ইত্তিক বাইকটা স্ট্যান্ড করে নেমে এল। তার বাম হাতের লেদার গ্লাভসটা খুলে ট্যাঙ্কের উপর অলস ভঙ্গিতে ছুঁড়ে মারল। তার সেই নীলবাদামি চোখ দুটোর মণি এখনও অন্ধকারে জ্বলজ্বল করছে। তবে তাতে পাহাড়ি রাস্তার সেই বন্য হিংস্রতা নেই, বরং তাতে এক গভীর সংযমের ক্লান্তি বিরাজ করছে। সে কোনো কথা না বলে অরাকে সাথে নিয়ে ক্যাসেলের ভেতর প্রবেশ করল এবং দুজনে ধীর পায়ে সিঁড়ি বেয়ে উপরে তাদের পার্সোনাল বেডরুমের দিকে এগিয়ে গেল। রুমে ঢোকার পর ঘরের ভেতরের পরিবেশটা কেমন যেন থমথমে হয়ে উঠল। ফ্রেঞ্চ উইন্ডো গলিয়ে চাঁদের হালকা রূপোলি আলো এসে পড়েছে মাস্টার বেডের উপর। ইত্তিক দরজার লকটা আটকে দিয়ে নিজের রাইডার জ্যাকেটটা খুলে খাটের পাশের সোফাটায় রাখল। ওরা বিছানার মাঝখানে গুটিয়ে বসে থেকে অবিন্যস্ত চুলগুলো হাত দিয়ে ঠিক করতে করতে আর চোখে ঋত্বিককে দেখছিল। ইত্তিক আলমারি থেকে নিজের একটা ক্যাজুয়াল ধূসর ট্রাউজার আর কালো টি শার্ট বের করে বাথরুমের দিকে পা বাড়াল। কিছুক্ষণ পর সে ফ্রেশ হয়ে যখন বেরোল, তখন তাকে বেশ শান্ত আর নিয়ন্ত্রিত দেখাচ্ছে। সে ঘরের কোণে রাখা নিজের এক্সট্রা বালিশ আর একটা ব্ল্যাঙ্কেট হাতে তুলে নিল। ইত্তিককে অন্য রুমে ঘুমাতে যাওয়ার প্রস্তুতি নিতে দেখে বিছানায় এসে বসে থাকা ওরা কিছুটা অবাক আর ক্ষুণ্ণ হল। সে বিছানার চাদরটা মুঠোয় চেপে ধরে একটু চড়া গলায় বলল, কোথায় যাচ্ছেন আপনি? ইত্তিক দরজার দিকে পা বাড়িয়েও থমকে দাঁড়াল। সে ঘাড় ফিরিয়ে ওরার দিকে তাকিয়ে অত্যন্ত নিস্পৃহ গলায় বলল, আই অ্যাম শিফটিং টু দ্য গেস্ট রুম। আজকের রাতের জন্য তোকে স্পেস দেওয়াটা দরকার। তাছাড়া আই নিড টু কন্ট্রোল মাইসেলফ। ইত্তিক নিজেকে সামলে নিলেও ওরা এবার যেন আর পারল না। পাহাড়ি রাস্তায় হৃত্বিকের উন্মাদ রূপ, তার সেই তীব্র পুরুষালী অধিকারবোধ ওরার মনের ভেতরের সুপ্ত আকাঙ্ক্ষাকে পুরোপুরি জাগিয়ে তুলেছে। সে নিজের মনের অবাধ্যতার কাছে হেরে গিয়ে কিছুটা নড়েচড়ে বসল। একটু এগিয়ে এসে মৃদু স্বরে বলল, এখানে থাকুন না। সমস্যা কোথায়? ইত্তিক অত্যন্ত অবাক হয়ে ওরার দিকে তাকাল। তার সেই গম্ভীর মুখের চেনা গাম্ভীর্য চূর্ণ করে ঠোঁটের কোণে এক চিলতে বিস্ময় ফুটে উঠল। সে এক পা এগিয়ে এসে নিজের গলার স্বর নিচু করে এক ভিন্ন কিছুর ইঙ্গিত দিয়ে বলল, আমার সাথে একই বিছানায় থাকার ফল কি হতে পারে তা নিয়ে একটু হলেও কি তোর ধারণা নেই? আই অ্যাম এ ম্যান অ্যান্ড আই হ্যাভ মাই লিমিটস। এরপরও তুই বলছিস এখানে থাকতে? আর ইউ শিওর? ওরা নিজের শুকিয়ে যাওয়া ঠোঁট দুটো জিভ দিয়ে হালকা ভিজিয়ে নিল। সে হৃত্বিকের চোখের দিকে সরাসরি তাকিয়ে নিজের স্বভাবসুলভ তাছাড়া আর অভিমানী গলায় কাচুমাচু হয়ে বলল, এটা তো আর রাস্তা নয় হিত্য। 4টে দেয়ালের ঘেরা আমাদের নিজস্ব ঘর। তাহলে আমার আবার কিসের সমস্যা? আপনি কি নিজের ওয়াইফের সাথে নিজের রুমেও থাকতে ভয় পাচ্ছেন? ওরার এই প্রকাশ্য উস্কানি আর সরল স্বীকারোক্তি হৃত্বিকের ভেতরের এতক্ষণের কষ্টার্জিত সংযমের দেয়ালটাকে এক নিমেষে ভেঙে গুড়িয়ে দিল। সে বালিশ ব্ল্যাঙ্কেট সোফায় ছুঁড়ে ফেলে অত্যন্ত ধীর পায়ে এক পা দুপা করে ওরার দিকে এগিয়ে আসতে লাগল। তার ঠোঁটের কোণে এবার ফুটে উঠল সেই চিরচেনা তাছাড়া ক্রূর হাসি। ওহ রিয়েলি? আমি ভয় পাচ্ছি? ইত্তিককে খেপাতে চাচ্ছিস তুই? দেন ওকে। তুই যখন নিজেই রুলস ব্রেক করতে চাইছিস, দেন লেট মি শো ইউ হাউ আই রুল গো। ইত্তিকের প্রতিটি ধীর ও নিয়ন্ত্রিত কদম যেন ঘরের ভেতরের শান্ত বাতাসকে আরও তীব্র, দমবন্ধ করা উষ্ণতায় রূপান্তর করল। বিছানার মাঝখানে গুটিয়ে বসে থাকা ওরা দেখতে পেল, ইত্তিক ক্রমশই বন্য শিকারীর মতো তার দিকে এগিয়ে আসছে। তার নীলবাদামি চোখের মণি দুটো এই মৃদু আলোয় এক অদ্ভুত, সম্মোহনী কামনার আগুনে জ্বলছে। ওরার বুকের ভেতরটা তীব্র এক দ্বন্দ্বে ছটফট করে উঠল। এক অজানা আশঙ্কায় তার মন যেমন কাঁপছে, ঠিক তেমনি তার অবাধ্য মনটা হৃত্বিকের সেই রুক্ষ, উন্মাদনার স্পর্শ পেতে ব্যাকুল হয়ে উঠেছে। ইত্তিক বিছানায় উঠে আসতেই ওরা আড়ষ্ট হয়ে পেছাতে চাইল, কিন্তু পারল না। ইত্তিক বিদ্যুৎ গতিতে এগিয়ে এসে ওরার দুটো নরম হাতকে একসাথে জড়ো করে বিছানার চাদরের সাথে শক্ত করে চেপে ধরল, ঝুঁকে পড়ল অবাধ্য রমণীর দিকে। তার দীর্ঘ, ভারী শরীরটা দিয়ে সে ওরার দুই উরুর দুই পাশে নিজের শক্ত পা দুটো ঠেকিয়ে তাকে সম্পূর্ণ লক করে দিল। ওরা এখন হৃত্বিকের সুগঠিত ও চওড়া শরীরের নিচে পুরোপুরি অবরুদ্ধ, এক চুল নড়ারও সাধ্য নেই তার। হৃত্বিকের এই মারাত্মক পুরুষালী রূপ দেখে ওরা ক্রমশই ভয় পেতে শুরু করল। তার চোখের মণি দুটো কাঁপতে লাগল। সে হৃত্বিকের তপ্ত নিঃশ্বাসের ঝাপটা নিজের মুখের উপর অনুভব করে মৃদু আর্তনাদ করে উঠল। হৃত্বিক! কি করছেন এটা? ছাড়ুন আমাকে প্লিজ ইত্ত। কিন্তু হৃত্বিক থামল না। ওরার এই ভয়ার্ত আকুতি যেন তার ভেতরের উন্মাদনা আর নেশাকে আরও কয়েক গুণ বাড়িয়ে দিল।
সে অরার মুখের আরও কাছে নিজের ঠোঁট দুটো এনে অত্যন্ত হাস্কি টোনে রাশভারী গলায় ফিসফিস করল। হিস! ডোন্ট মুভ, বেবি। তুই নিজেই তো এটা চেয়েছিলি, তাই না? তাহলে এখন এত ছটফটানি কেন, হাহ? আপনি সবসময় কথার ভুল মানে বের করেন, হৃতিক। আমি শুধু আপনাকে আপনার রুমে থাকতে বলেছিলাম, তার মানে এই নয় যে আপনি আমার উপর এভাবে এভাবে কি, প্রেম আমার? হৃতিক অরার কথা কেড়ে নিয়ে তার চিবুকটা নিজের শক্ত বুড়ো আঙুল দিয়ে উঁচিয়ে ধরল। তার আঙুলের চাপটা এবার ব্যথাদায়ক নয়, বরং তীব্র এক সম্মোহনী চাদরে মোড়ানো। সে নিজের মুখটা অরার কানের লতির ঠিক কাছে নিয়ে গিয়ে অত্যন্ত নিচু, পসেসিভ টোনে বলল, তুই কি সত্যিই এতটা ইনোসেন্ট, নাকি নেকামি করিস? সত্যি করে বলতো আমায়। অরা বলার মতো কিছু খুঁজে পেল না। এতক্ষণ ভয় না করলেও এবার তার হাত পা কাঁপতে শুরু করেছে। এদিকে হৃতিক অরার দুহাত নিজের এক হাতের মুঠোয় শক্ত করে ধরে রাখল। আর তার মুক্ত ডান হাতখানা অত্যন্ত ধীরগতিতে অরার পরনের থাকা নিজের সাদা শার্টের উপর দিয়ে স্লাইড করতে করতে নিচের দিকে নামাতে লাগল। তার তপ্ত, রুক্ষ আঙুলগুলোর ছোঁয়া শার্টের পাতলা কাপড় ভেদ করে অরার ফর্সা, উন্মুক্ত কোমরের ত্বকে গিয়ে আছড়ে পড়ল। শক্ত হাতের তপ্ত ছোঁয়া লাগামাত্রই এক অদ্ভুত, তীব্র শিহরণে অরার সমগ্র শরীরটা ধনুকের মতো বেঁকে গিয়ে কেঁপে উঠল। সে চোখ দুটো শক্ত করে বন্ধ করে এক দীর্ঘ, তপ্ত নিঃশ্বাস ফেল। হৃতিক অরার কোমরে নিজের হাতের চাপটা আরও একটু বাড়িয়ে দিল, যেন সে মেপে নিচ্ছে এই রূপসী রমণীর প্রতিটা ইঞ্চির উপর তার কতটা একচ্ছত্র অধিকার। তার ঠোঁটের কোণে ফুটে উঠল তেছরা, ক্রূর হাসি। সে ফিসফিসিয়ে বলল, তোর এই শরীরটা বড্ড সত্যি কথা বলে, প্রেম। মুখে যতই আমাকে দূরে ঠেলিস না কেন, আমার এই একটুখানি ছোঁয়াতেই তোর এই অবাধ্যতা কেমন নিমিষেই গলে জল হয়ে যাচ্ছে, দেখ শুধু একবার। হৃতিক এবার তার হাতটা কোমর থেকে সরিয়ে নিয়ে অরার বুকের কাছে নিয়ে এল। তার তপ্ত আঙুলগুলো এবার অরার শার্টের উপরের প্রথম বোতামটায় স্পর্শ করল। অত্যন্ত ধীরস্থিরভাবে সে একটা একটা করে বাটন খুলতে শুরু করল। বোতামগুলো আলগা হওয়ার মৃদু শব্দের সাথে সাথে অরার ফর্সা কলারবোন এবং বুকের উপরিভাগের মসৃণ ত্বক চাঁদের আলোয় উন্মুক্ত হতে লাগল। অরার চোখের কোণ দিয়ে এবার নোনা জল চিকচিক করে গড়িয়ে পড়ল। এই তীব্র ভালোবাসার গভীরতা সহ্য করার ক্ষমতা যেন তার এই দুর্বল শরীরের নেই। সে কাঁপানো গলায় ডুকরে উঠে বলল, হৃতিক, প্লিজ, আমি এটা পারব না গে। আই নো, বেবি, বাট এটা তো তোকে করতেই হবে। হৃতকে উস্কে দিয়ে প্রেম নিস্তার পাবে, এ তো হতে পারে না গে। বলেই সে শরীরের প্রতিটি ভাঁজের গভীরতায় নিজের হাত বিচরণ করতে লাগল। হৃতিকের ভাবসাব সমস্ত সীমাকে পেরিয়ে যাচ্ছে দেখে অরা না চাইতেও কেঁদে ফেল। তার চোখে জল দেখে হৃতিকের উন্মাদনা আরও বেড়ে গেল। সে অরার কানের খুব কাছে নিজের ঠোঁট দুটো এনে অত্যন্ত কামুক গলায় হাস্কিস্বরে বারবার আওড়াতে লাগল, বেবি, মাই সুইট লিটল ক্রাই বেবি, জাস্ট রিল্যাক্স, আই অ্যাম নট গোনা হার্ট ইউ। হৃতিক তার আঙুল দিয়ে অরার চোখের জলটুকু আলতো করে মুছে দিল, কিন্তু তার নিজের চোখের বন্য চাউনিটা একটুও কমল না। সে অরার উন্মুক্ত হতে থাকা গলার ভাঁজে ও কলারবনে নিজের তপ্ত ঠোঁট জোড়া ডুবিয়ে দিল। হৃতিকের ঠোঁটের রুক্ষ ও তীব্র ছোঁয়ায় অরা বিছানার চাদরটা নিজের পায়ের আঙুল দিয়ে খামচে ধরল। ঘরের ভেতরের এসির কনকনে ঠান্ডার মাঝেও দুজনের শরীরের উত্তাপ তখন আকাশ ছুঁয়েছে। হৃতিক অরার কলারবনে হালকা করে নিজের দাঁত দিয়ে চেপে ধরতেই অরা এক তীব্র, অবশ করা সুখানুভূতিতে চোখ বুজে ফেল। তার ভেতরের সমস্ত জেদ, সমস্ত অহংকার তখন হৃতিকের এই বন্য অধিকারবোধের কাছে পুরোপুরি ধূলিসাৎ হয়ে গেছে। হৃতিক অরার ঠোঁটের খুব কাছে নিজের ঠোঁটটা এনে দাঁতে দাঁত চেপে পসেসিভ টোনে বলল, ইউ আর মাই অ্যাডিকশন, বেবি। এই চার দেয়ালের মাঝে তোকে এই অবস্থায় দেখার পর নিজেকে কন্ট্রোল করার ক্ষমতা অন্তত এই হৃতিকের ডিকশনারিতে নেই। সো জাস্ট সারেন্ডার টু মি, প্রেম আমার। উন্মাদ বলিস না আমায়। ট্রাস্ট মি, আজ এই রাতের প্রতিটা সেকেন্ডে তুই শুধু আমার উন্মাদনাকেই অনুভব করবি গে। কথাটা শেষ করেই হৃতিক অরার রক্তাভ, ফোলা ফোলা ঠোঁট জোড়াকে নিজের ঠোঁটের গভীরতম মায়ে বন্দি করে নিল। এক তৃপ্ত আর তীব্র অধিকারের সেই চুম্বনে অরা আর নিজেকে ধরে রাখতে পারল না। সে নিজের অবরুদ্ধ হাত দুটো মুক্ত হতেই হৃতিকের চওড়া পিঠ আর কাঁধ ছোঁয়া ঝাঁকড়া চুলগুলো খামচে ধরে তার এই গভীর ও বন্য ভালোবাসার সমুদ্রে নিজেকে সম্পূর্ণ সঁপে দিল। বেশ কিছুক্ষণ ধরে চল দুজনের পাগলামি। হৃতিক এক মুহূর্তের জন্য অরাকে ছাড়ল না। নিজের সাথে সাথে অরাকেও অস্থির করে তুলেছে। দীর্ঘ চুম্বনের পর অরা হাঁপিয়ে উঠেছে, চুল হতে গায়ের পোশাক সবটাই এলোমেলো হয়ে গেছে।
এরই মধ্যে ঋত্বিক অরাকে নিজের নিচে সেভাবেই বন্দি করে রেখে এক ঝটকায় নিজের গায়ের কালো টি-শার্টটা খুলে ফেল। হাত বাড়িয়ে সেটাকে রুমের মার্বেল ফ্লোরের এক কোণে ছুঁড়ে মারল। চাঁদের হালকা রূপলি আলো আর 0 ওয়াটের মায়াবী নীলচে আলোয় হৃত্বিক স্যানালের সুগঠিত চওড়া এবং পেশিবহুল নগ্ন বুকটা গ্রিক ভাস্কর্যের মতো চকচক করে উঠল। তার পরনে তখন কেবল একটা ধূসর ক্যাজুয়াল ট্রাউজার। হৃত্বিকের এই আদিম, বন্য এবং ক্ষুরধার পুরুষালী রূপটা চোখের সামনে এত কাছ থেকে দেখে অরার ভেতরের সুপ্ত ভয়টা এবার কয়েক গুণ বেড়ে গেল। তার ফর্সা বুকটা দ্রুত ওঠানামা করছে, নগ্ন ত্বকের সেই তীব্র অংশে নিজের অস্তিত্ব জুড়ে টের পাচ্ছে। ততক্ষণে হৃত্বিকও যেন তার সমস্ত নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে। অরার পরনের শার্টের বোতামগুলো আগেই খুলে গিয়েছিল, যার ভেতর দিয়ে তার ফর্সা কলারবোন আর বুকের উপরের অংশ উকি দিচ্ছিল। গায়ের উপর আলগা শার্ট, ভেতরে ব্র্যান্ডেড কালো ইনার আর নীল রঙের টাইট জিন্স পরা অরার এই অবিন্যস্ত এলোমেলো রূপটা হৃত্বিকের ভেতরের সমস্ত উন্মাদনা আর কাম নার আগুনকে চূড়ান্ত সীমানায় পৌঁছে দিল। সে পুরোপুরি উন্মাদ হয়ে উঠল অরাকে নিজের মাঝে বিলীন করে নেওয়ার জন্য। হৃত্বিক তার দুহাত আবার অরার কোমরের দুপাশে শক্ত করে বসিয়ে দিয়ে চরম পাগলামিতে মত্ত হল। তার তপ্ত ঠোঁট জোড়া বন্য তৃষ্ণায় অরার উন্মুক্ত গলার খাজে আর কলারবনে এলোপাতারি কামড় আর গভীর চুম্বনে মেতে উঠল। হৃত্বিকের এই আকস্মিক বন্যতায় অরা শিউরে উঠে 2 হাত দিয়ে তাকে প্রতিহত করার আপ্রাণ চেষ্টা করল। সে হৃত্বিকের উন্মুক্ত চওড়া বুকে হাত দিয়ে ধাক্কা মারতে মারতে প্রায় কেঁদে উঠে বলল, না হৃত্বিক, প্লিজ, জাস্ট স্টপ ইট। আপনি বড্ড বেশি পাগলামি করছেন, আমি নিতে পারছি না গি। অরার এই বাধা, এই ছটফটানি হৃত্বিকের ভেতরের বন্যতাকে যেন আরও বেশি খ্যাপিয়ে তুলল। সে এক ঝটকায় অরার দুটো হাতকে বিছানার উপর পিন ডাউন করে ধরল। তার চোখ জোড়া তখন কাম নাই জবলজবল করছে, চোয়াল শক্ত হয়ে উঠেছে। তার ভাবগতিক আরও ভয়ানক হচ্ছে দেখে অরা ছটফটিয়ে উঠল, হৃত্বিককে সরানোর আপ্রাণ চেষ্টা করল। হৃত্বিক, অনেক হয়েছে, এবার থামুন প্লিজেসগু। হৃত্বিক অত্যন্ত গম্ভীর, রাশভারী গলায় হাস্কিটোনে ধমকে উঠে অরাকে থামিয়ে দিল। শাট আপ, প্রেম। ডোন্ট ইউ ডেয়ার টু পুশ মি অ্যাওয়ে টুনাইট। হৃত্বিকের ধারালো ধমকে অরা মুহূর্তের মধ্যে স্তব্ধ হয়ে গেল। তার চোখের কোণ বেয়ে আবার নোনা জল গড়িয়ে পড়ল। ঘরের ভেতরের বাতাস তখন 2 তপ্ত শরীরের নিঃশ্বাসে ভারী হয়ে উঠেছে। হৃত্বিক অরার ঠোঁটের মাত্র 1 ইঞ্চি দূরত্বে নিজের মুখটা নামিয়ে আনল। তার চোখ দিয়ে যেন আগুন ঝরছে, অথচ সেই আগুনে এক অদ্ভুত আদিম ব্যাকুলতা। সে অরার কাঁধের উপর নিজের উন্মুক্ত বুকের পুরো ভর ছেড়ে দিয়ে হাস্কি, ক্রূর চূড়ান্ত কামুক গলায় ফিসফিসিয়ে আদেশ করল, আই অ্যাম ডান উইথ দিস ইগো গেমস, বেবি। তোর এই অবাধ্য মন আর শরীর দুটোই এখন আমার জালে বন্দি। সো স্টপ ফাইটিং অ্যান্ড টেক মি ইন, বেবি। লিটারালি টেক অল অফ মি ইনসাইড ইউ। হৃত্বিকের সেই ক্ষুরধার, কড়া সংলাপ আর চরম অধিকারবোধের দাবি অরার সমস্ত মনস্তাত্ত্বিক প্রতিরোধকে এক নিমেষে গুড়িয়ে দিল। সে আর কোনো বাধা দেওয়ার ভাষা খুঁজে পেল না। হৃত্বিক নিজের একটা হাত আলগা করে অরার জিন্সের অবশিষ্ট বাটনটার দিকে বাড়িয়ে দিতেই অরা তীব্র এক অবশিহরণে চোখ দুটো শক্ত করে বুঝে হৃত্বিকের উন্মুক্ত পিঠের চামড়া নিজের নখ দিয়ে খামচে ধরল। ঘরের ভেতরের বাতাসও বোধহয় অক্সিজেনের ঘাটতিতে কাঁপছে। মেটালিক চেইনের মৃদু স্লাইডিং শব্দটা এই সুনসান রাতে অরার কানে কোনো এক প্রলয়ের ঘণ্টার মতো বাজল। হৃত্বিকের নগ্ন, চড়া বুকের পেছনে সে বিছানার চাদরের সাথে একদম লেপ্টে গেছে। চারপাশের নীলচে আলোয় হৃত্বিকের সিক্ত কপাল আর চোয়ালের ধারালো রেখাগুলো এক ভয়ঙ্কর সুন্দর পশুর মতো লাগছিল। হৃত্বিক অরার জিন্সের আলগা প্রান্তটা একটানে আরও কিছুটা নিচে নামিয়ে আনল। অবাধ্য কাপড়ের ঘর্ষণে অরার কোমল নাভির নিচের ত্বকটা মুহূর্তেই লালচে হয়ে উঠল। অরা শিউরে উঠে হৃত্বিকের নগ্ন কাঁধে নিজের দাঁত বসিয়ে দিতে চাইল, কিন্তু হৃত্বিক তার আগেই অরার থুতনিটা শক্ত মুঠোয় চেপে ধরল। চোখে চোখ মিল। দুজনের নিঃশ্বাস একে অপরের ঠোঁটে আছড়ে পড়ছে। হিত্ত, প্লিজ, আই কান্ট, ও অরা রুদ্ধশ্বাসে ফুপিয়ে উঠল। ইউ ক্যান, বেবি, অ্যান্ড ইউ উইলকে। আপনি আমাকে শেষ করে দিচ্ছেন গু। আই অ্যাম নট ডেস্ট্রয়িং ইউ, প্রেমখ। হৃত্বিক অরার ঠোঁটের কোণে একটা কামড় বসিয়ে হাস্কি টোনে হিসিয়ে বলল, আই অ্যাম জাস্ট ওনিং ইউ গে। লাগছে হৃত্বিক। ছাড়ুন গো। অরা ছটফট করে হৃত্বিকের নিচ থেকে সরার চেষ্টা করল। হৃত্বিক সাথে সাথে ধমকে শুধাল, ডোন্ট মুভ, বেবি। হৃত্বিক এক ঝটকায় অরার দুটো উরু নিজের শক্ত 2 হাঁটুর চাপে একদম স্থির করে দিল। কানে লতিতে ঠোঁট ছুঁয়ে হিসিয়ে বলল,
বুঝিস না কেন স্টুপিড, তোর এই ছটফটানি আমার ভেতরের উন্মাদনাকে আরও উগ্র করে তুলছে। সো জাস্ট স্টে স্টিল। ঋত্বিক নিজের ট্রাউজারের ফিতেটা এক হাতে আলগা করে নীল। তার অর্ধনগ্ন দেহের কড়া ওম আর পুরুষালী সুবাস অরার সারা গায়ে লেপটে যাচ্ছে। সে কোনো সুযোগ না দিয়ে অরার পরনের কালো ইনারের স্ট্র্যাপটা এক টানে কাঁধ থেকে নিচে নামিয়ে দিল। চাঁদের আলোয় অরার অনাবিত শরীরের মর্ধ্বাংশ এক মায়াবী রূপ ধারণ করতেই ঋত্বিকের চোখের মণি জোড়া কামনায় আরজ বলে উঠল। ঋত্বিক! তাকাবেন না, ওভাবে নজর সরান, অসভ্য লোক। অরা লজ্জায় আর তীব্র শিহরণে নিজের বাধা হাত দিয়ে মুখ থাকতে চাইল। ঋত্বিক তা হতে দিল না। ঠোঁটের কাছে ঠোঁট নামিয়ে হিসিয়ে উঠল। খবরদার, থাকবি না। আমার দেখার জিনিস অথচ আমাকেই দেখতে দিচ্ছিস না? মুখের উপর এহেন কথা শুনে অরার চোখমুখ এক নিমিষেই শুকিয়ে গেল। সমস্ত বিস্ময়, লজ্জা, ঘৃণা একযোগ করে চেঁচিয়ে উঠল। অসভ্য লোক, ছাড়ুন আমায়। নয়তো আপনাকে আজ আমি মেরেই ফেলব। আর কতভাবে মারবি আমায় বলতো? তোর জন্য আমি তো আজীবন কেবল পুড়তেই থাকতাম। আমায় এত পুড়িয়েও তুই ক্ষান্ত হলি না? হুট করে ঋত্বিকের এহেন কথার অর্থ অরা বুঝতে পারল না। সে হুট করে দমে যেতেই ঋত্বিক যেন নিজের হুঁশ ফিরে পেল। সাথে যথাযথ সুযোগটাও আর হাতছাড়া করল না সে। আচমকা সবকিছুর সীমা পেরিয়ে সে অরার সমগ্র সত্তার মাঝে আঘাত হানল। হুট করে কি হতে কি হল, অরা বুঝতে পারার আগেই এক গগনবিদারী চিৎকারে চারপাশ কাঁপিয়ে তুলল। ঋত্বিক! মাফ করুন, ছেড়ে দিন আমায় গু। অরার আর্তনাদকে ঋত্বিক একটুও গুরুত্ব দিল না। উল্টো চরম বিরক্তি নিয়ে নিজের উন্মাদনার গতিকে সর্বোচ্চ বাড়িয়ে ঋত্বিক ধমকে উঠল। জাস্ট শাট আপ অ্যান্ড টেক মি ইন, প্রেম আমার। গল্পটা কেমন লাগলো অবশ্যই বলে যাবেন।